আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কারো রুমে আসতে পারমিশন নিতে হয় জানো না? এই চুপ, আজকে বিয়ে দিলে কালকে শ্বশুর বাড়ি চলে যাবি, এত রুম রুম করছিস কেন? ভবিষ্যতে এই রুমে আমার বউ আর বাচ্চারাই রাজত্ব করবে, তুই তখন কোথাকার কে? ইলমার প্রচণ্ড রাগ হতে হাতের কাছে থাকা অ্যালার্ম ঘড়ি আদনানের কপাল বরাবর ছুঁড়ে মারে। শক্ত ঘড়ি গিয়ে আদনানের কপালে লাগতে আদনানের হাত চলে যায় কপালে, ভীষণ ব্যথা পেয়েছে। ইলমার এরকম রেগে যাওয়া পাগলামিতে আদনান অসন্তুষ্ট প্রকাশ করছে না, বরং মনের অজান্তে হাসে। ইলমা গলা ফাটিয়ে চিৎকার করে বলে, রুম থেকে বের হও, একটাও বাজে কথা বলবে না। খোদা, এই মেয়ের বরকে তুমি রক্ষা করিও, না হলে বেচারা 2 দিনে মানা পড়বে। তাতে কার বাপের কি? হ্যাঁ শালি, তুই বাপ টানছিস কেন? 100 বার টানবো, তাতে কার বাপের কি? হায় হায়, শালির প্রেমিকের সাথে ঝগড়া চলছে নাকি? আদনানের গা জ্বালানো কথা ইলমা ফোঁস করে ওঠে। আদনানকে রেখে রুম থেকে বেরিয়ে যায়। আদনান ইলমা যাওয়ার দিকে তাকিয়ে বলে, কি অভদ্র মেয়ে, মানুষ রুমে গেলে বসতে দেয় আর এই মেয়ে মাথা ফাটিয়ে দেয়। আদনান ফ্লোরে পড়ে থাকা নতুন শাড়িটা হাতে নেয়, ব্যাগে ঢুকে ইলমার কাবারের উপর ছুঁড়ে মারে। বিরক্ত হয়ে রুম থেকে বেরোয়। দুপুরে ফাতি একাই এসেছে, বাকিরা সবাই অবাক হয়। পাত্র ছাড়া কিসের এঙ্গেজমেন্ট? ইলমার রাগে গিজগিজ করতে করতে সোফায় বসে। শাড়ি টাড়ি পরেনি, নর্মাল 3 পিস পরে এসেছে। ফাইজা ফরিদা পারভিন মিলে শাড়িটা খুঁজেছে কিন্তু পায়নি। ইলমা নিজেও জানে না শাড়িটা কোথায়। খাওয়া দাওয়া শেষ হতে ইনান শেখ ফাতিয়াকে বলে, ফারিস কোথায়? কাজ পড়েছে, সমস্যা নেই, আমরাই তো। ইলমা বিরক্ত হয়। আদনান সাদা পাঞ্জাবি পরেছে, দেখে মনে হচ্ছে এঙ্গেজমেন্টটা তারই হবে। ফাতি আংটি বের করে ইলমার দিকে তাকিয়ে একগাল হাসে, কিন্তু ইলমা তাকায় না। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন ইনান শেখের কল বেজে ওঠে। ফারিস কল দিয়েছে। ইনান শেখ হাসি মুখে কল রিসিভ করতে ফারিস সালাম দেয়। ইনান শেখ সালামের জবাব দিয়ে ফোন লাউড স্পিকারে দেয়। তখন ফারিস বলে, আম্মু কোথায়? ইলমা পাশে বসা। শেখ নিবাসে গিয়েছে? কেন, তুমি জানো না? না, কেন গিয়েছে? আজকে তো এঙ্গেজমেন্ট তোমার আর ইলমার, তুমি আসোনি কেন? আমি কোনো ইলমাকে বিয়ে শাদী করতে পারবো না। আর আপনার অসুন্দর মেয়েকে বিয়ে করবে কে? এত সুন্দর মেয়ে থাকতে অ্যাসিডে কুচকানো কালো চামড়ার মেয়েকে আমি ফারিস বিয়ে করব? শুধু আমি কেন, কোনো রুচি সম্পন্ন ছেলেই ওকে বিয়ে করবে না। মাপ চাই, আম্মুকে বলবেন চলে আসতে। ফারিসের কথা শেষ হতে ইনান শেখ কলটা কেটে দেয়। রাগে মুখশ্রীর রং পরিবর্তন হয়ে গেছে। ফাতিয়া অবাক হয়েছে ছেলের কথায়। সে ছেলে তাকে পাঠালো, সেই ছেলে বলছে কিছু জানে না। আদনান সোফায় বসে ইনান শেখকে দেখছে। আগুন লেগেছে ভালোই। ইলমার এক মুহূর্ত বসেনি, সোজা উঠে চলে আসে। ইনান শেখ মেয়ের যাওয়া দেখছে। আদনান তারেক মাহমুদকে কোনোই দিয়ে গোতা দেয়। তারেক মাহমুদ ছেলের ইঙ্গিত পেয়ে সজাগ হয়ে যান। ফাইজা রেগে ফুঁসে উঠেছে। ভাব এরকম, ফাতিয়া মুখ খুলবে তো ফাইজা ডিটারজেন্ট ছাড়া ধুয়ে মুছে দিবে। ইনান শেখের কথা হারিয়ে গেছে। তারেক মাহমুদ গম্ভীর কণ্ঠে বলেন, আমার মেয়ে যথেষ্ট সুন্দর, অন্য কোথাও বিয়ে শাদী দিতে দূরে সরাতে চাই না, পরিবারেই রেখে দেব। ইনান শেখ কিছু বলেন না। ফরিদা পারভিন ফারিসের কথা ভেবেই অবাক হচ্ছে। ছেড়াকে ভালো মনে করেছিল সবাই। ফরিদা পারভিন আদনানের দিকে তাকান। ইনান শেখকে বলেন, আমার নাতিন রে আমার কাছেই রাখমো। তারেক যে প্রস্তাব দিল আমি রাজি। ইনান, তোমার কোনো মত আছে? ইনান শেখ নিভন্ত গলায় জবাব দেয়, ইলমা রাজি থাকলে আলহামদুলিল্লাহ। ইনান শেখের কথায় আদনান মৃদু হাসে। ফাইজা এবং তৃপ্তি যায় ইলমার রুমে। আদনান এক মুহূর্ত দাঁড়ায় না, নিজের রুমে এসে কাবার থেকে একটা শপিং ব্যাগ বের করে সোজা ইলমার রুমে যায়। ইলমা গম্ভীর মুখ করে বসে আছে। ফাইজা তৃপ্তি হয়তো বিয়ের কথা বলেছে। প্রত্যুত্তরে ইলমার প্রতিক্রিয়া আদনান দেখেনি। এসে ইলমার দিকে শপিং ব্যাগ ছুঁড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হ, বিয়ে করব। এই আমার রুম থেকে যা। ইলমা তেজ দেখিয়ে বলে। আদনান ধমকে বলে, এখন উল্টাপাল্টা করবি তো তুরে কাজী অফিস নিয়ে গিয়ে বিয়ে করব। তখন তৃপ্তি বলে, এত কষ্ট করে কাজী অফিস যেতে হবে না, দুজন ঝগড়া বন্ধ করলে বাড়িতেই বিয়ে হবে। শালিকে বলবি ভদ্রতা শিখে নিতে। তোর ভাইকে বলবি কথায় কথায় শালি বলা বাদ দিতে। ইলমার কথায় আদনান বিরক্ত হয়ে বলে, আমি কি বলবো? না বলবো তোকে জিজ্ঞেস করবো নাকি? আমি তোকে বিয়ে করব না। আমিও করব না, ঠেকা পড়েনি। ফাইজার ধমকে আদনান ইলমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ইলমা মুখ ভেঙচি কাটে। আদনান থমথমে মুখ করে বেরিয়ে আসে। তৃপ্তির শপিং ব্যাগ খুলতে দেখে লাল রঙের একটা শাড়ি। শাড়িটা চিনতে অবশ্য ভুল হয়নি। এই সেই শাড়ি যেটা ইলমা মেলায় পছন্দ করে এসেছিল, কিন্তু নেয়নি। আদনান সেটা কিনে রেখে দিয়েছে। সাথে আছে 2 মুঠো লাল রেশমি চুড়ি। কোনো আপত্তি ছাড়াই ইলমা নিজেকে লাল শাড়িতে সুসজ্জিত করে।
ঈশিতা নিজের কাবার থেকে নিজের বিয়ের দোপাট্টা এনে ইলমাকে পরিয়ে দেয়। আদনান লিভিং রুমে তারেক মাহমুদের পাশে বসে বন্ধুদের খবর দিচ্ছে। ইনান শেখের মুখ এখনো থমথমে, তবে বুঝেছে ইলমা বিয়েতে রাজি। তারেক মাহমুদ, হুজুর এবং কাজী দুজনকে খবর দিয়েছেন। মাগরিবের পরপর হুজুর আসে আদনানের বন্ধু মহলের সবাই। ইলমাকে সাজিয়ে রুমে বসানো হয়েছে। আদনান মাথায় টুপি পরে ইলমার রুমে আসে। দুজনকে পাশাপাশি বসানো হয়। হুজুর এসে দুজনের বিয়ে পড়ানো শুরু করে। আদনানকে যখন হুজুর বলে, কবুল বলো বাবা। আদনান ফটাফট 3 বার বলে। তার এরকম তাড়াহুড়ো দেখে নির্মাণ, সেজান সবাই হাসে। ইনান শেখ এক কোণে দাঁড়িয়েছেন, একটা টু শব্দও করেননি তিনি। দেখে মনে হচ্ছে ভীষণ শকে আছেন। ইলমাকে যখন কবুল বলতে বলা হয়, ইলমা অনেকক্ষণ চুপ করে থাকে। ইলমা চুপ থাকা বিরক্ত হয়ে বলে, এখন আবার ঝগড়া করতে যাচ্ছিস? আমি তোকে বিয়ে করব না। তাহলে আমার বউয়ের জন্য কিনে আনা শাড়ির ভাঁজ নষ্ট করলি কেন? আমার রুম থেকে বের হ। ওদের ঝগড়া দেখে হুজুর মুখটা গম্ভীর করে নেয়। তারেক মাহমুদ আদনানকে বলেন, চুপ থাকতে কি কষ্ট হয়? ফাইজি ইলমাকে বলে, কবুল বলো। ইলমা চুপ করে রয়। ইনান শেখের দিকে তাকায়। ফরিদা পারভিন বলেন, ইনান, এদিকে আসো, তোমার মেয়ে তোমাকে পাশে রেখে বিয়েতে সম্মতি দিবে। ইনান শেখ চুপচাপ এসে ইলমার পাশে বসতে ইলমা বাবার হাত নিজের হাতের মুঠে নেয়। জোরে জোরে শ্বাস নেয়, চোখ বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ, কবুল। ইলমার কবুল বলা হতে আদনান আসে। হুজুর মোনাজাত ধরে নবদম্পতির জন্য দোয়া করে। ইনান শেখ মুখ গম্ভীর করে উঠে পড়েন। পাশে বসে ফরিদা পারভিন, আদনান সবার দিকে আর চোখে তাকায়। নির্মাণ আদনানকে বলে, অবশেষে তোর অ্যাডওয়ার্ড তুই পেয়ে গেলি। আদনান মৃদু হাসে। সবাই যখন মিষ্টি মুখ করতে ব্যস্ত, তখন আদনান ইলমার কাছাকাছি ঘেঁষে বলে, শাদি মোবারক মিসেস শাহরিয়ার আদনান শেখ। আদনান ইলমার কাছাকাছি ঘেঁষে বলে। বিনিময়ে ইলমা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিয়ে শাদীর পর্ব শেষ হতে আদনান উঠে দাঁড়ায়। নির্মাণ সেজানকে সাইডে এনে বলে, বাইরে যাব। আদনানের কথা সেজান শোধায়, এখন গিয়ে কি করবি? বিয়ে করেছি, অথচ বউকে একটা শাড়ি আর দুমুঠো চুড়ি ছাড়া কিছুই দিতে পারলাম না। কিছু গোল্ড কিনবো। আদনানের কথায় নির্মাণ হেসে আওড়ায়, তোর শ্বশুরকে নিয়ে যা, তার পছন্দের গন্ডি কিনে আনিস। ওনার ঘুম এখনো ভাঙেনি। আমি যে মেয়ে বিয়ে করে নিয়েছি বোধহয় টেরও পাইনি। টের পেলে কি করবে কে জানে। হায় হায়। সেজানের কথায় আদনান হাসে। 3 বন্ধু মিলেই কথায় ব্যস্ত। তারেক মাহমুদ জানায়, সবাই মিলে ডিনারটা রেস্টুরেন্টে করব। বাসায় রান্নাবান্নার ভেজাল করার দরকার নেই। আইডিয়াটা সবার কাছে বেশ পছন্দ হয়। আদনান, নির্মাণ এবং সেজানকে নিয়ে বেরোয়। 9টার দিকে বাকিরাও যাবে। আদনান যেতে ইলমা খাটের সাথে হেলান দিয়ে বসে। সাধারণ সাজে সে, কারো বউ হয়েছে। কি সুন্দর এবং স্নিগ্ধময় ব্যাপারটা। এই হালকা সাজসজ্জা, খুব কম খরচের বিয়ে, ব্যাপারটা স্বপ্নের মতো ছিল। ইলমা কখনো ভাবেনি এরকম হুটহাট বিয়ে হবে। 2 দিন সময় নিয়েও তো বিয়েটা করতে পারত, কিন্তু আদনানের এত ধৈর্য নাই। ইনান শেখের সম্মতি আছে, ইলমা রাজি, মানে আজকেই 3 কবুল। অবশেষে সে জেহেরা ইলমা মেলিসা থেকে মিসেস শাহরিয়ার আদনান শেখ হয়ে গেল। সদরঘাটের প্রেমিক নারী থেকে আদনানের প্রেমিক নারী। জার্নিটা খুব একটা সহজ ছিল না। দূরত্ব, ঝুটঝামেলা সব মিলিয়ে দুজনে 2 হাত মিলে 4 হাত হয়েছে। আদনান গোল্ডের দোকান থেকে একটা চেন এবং ছোট্ট এক জোড়া কানের দুল নিয়েছে। ইলমান নাক ফুটা করেনি, সেজন্য নাকফুল নেয়নি। এই ছোট্ট 2টো জিনিস কিনেই আদনান বেশ শান্তি পেল। জব করে যে টাকা পেত সব খরচ করেনি। এছাড়া আগে তারেক মাহমুদের থেকে টাকা পয়সা যখন যা চেয়েছে সেরকম অ্যামাউন্টও পেয়েছে। এর মধ্যে কোনো মাসে সব খরচ করেছে, কোনো মাসে জমিয়েছে। মিউজিক ভিডিওতে কাজ করে ভালো অ্যামাউন্টে টাকা পেয়েছে। সব মিলিয়ে তার জমানো টাকার সংখ্যা ক্ষুদ্র, তবে তার কাছে অনেক কিছু। 3 বন্ধু গোল্ডের দোকান থেকে বেরোতে সেজান এবং নির্মাণ ফুলের দোকানে যায়। আদনান এবং ইলমার জন্য রুম সাজাবে তারা। আদনান এসেই কিছু লাল গোলাপ ফুল দিয়ে ছোট্ট একটা তোড়া বানিয়ে নেয়। নির্মাণ সেজান ফুল কিনেছে। 3 বন্ধু মিলে রওনা হয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সবাই মিলে 15 জনের মতো। খোলামেলা একটা রেস্টুরেন্টে এসেছে, খুব একটা ভিড় নেই। বাইরে চাউনির মতো করে বসার জায়গা, সেখানে বসে আড্ডা দেওয়া যাবে। বড়রা সবাই ভিতরে, ইলমাও তাদের সাথে আছে। আদনান বাকিদের নিয়ে ভেতরে যায়। ইলমা তার বাবার পাশের চেয়ারে বসা। আদনান আসতে ইলমার পাশের চেয়ার ছেড়ে দেয় তৃপ্তি। ইলমা আদনানের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি গুছিয়ে নেয়। ইনান শেখ মুখে হাত দিয়ে বসে আছেন। আদনান ইলমার পাশে বসে। টেবিলের নিচে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে তাকায়। ইলমা আদনানের দিকে তাকায়। হাত ছাড়ানোর জন্য নাড়াচাড়া দিলে আদনান ছাড়ে না, উল্টো সবার সাথে কথা বলায় ব্যস্ত সে। ইনান শেখ ইলমার দিকে তাকিয়ে বলেন, খাবার আসতে দেরি হবে, তোমার জন্য বাইরে থেকে কিছু আনবো? ইলমা অন্য হাত দিয়ে আদনানের হাতে চিমটি কাটলে আদনান হাত ছেড়ে দেয়। ইলমা 2 হাতে টেবিলের উপর রেখে শ্বাস নেয়। ইনান শেখের দিকে তাকিয়ে বলে, না, কিছু লাগবে না। আদনানের ঠোঁটের কোণ থেকে হাসি সরছে না। সবার নজরে আসে সেই হাসি। দেখে মনে হচ্ছে কত জন্মের জমিয়ে রাখা ভালোবাসা সাধন করেছে।
সবাই মিলে ডিনার শেষ করে, কিছুক্ষণ কথাবার্তা বলে আর দেরি করেনি, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আদনান বাইরে বেরোয়, বাইকের সামনে আসতে ইলমাকে দেখে বলে, বাইকে ওঠ, সবাই চলে যাক, তোকে নিয়ে একটু ঘুরে এরপর আসবে। ইলমা নাক মুখ কুচকে জবাব দেয়, সবার সামনে তোর বাইকে উঠতে পারবো না। কি রে শালি, বিয়ের আগে তো ভালোই ছিলি, এখন দেখি তুই শব্দটা ঠোঁট থেকে সরছে না। যতদিন তোর শালি বলা বন্ধ না হচ্ছে ততদিন আমারও তুই বলা বন্ধ হবে না। বাইকে বস। তখন ফরিদা পারভিন বলেন, নতুন বউ, রাত বিরাতে ঘোরার দরকার নেই, খারাপ বাতাস লাগলে পরে সমস্যা হবে। আদনান এসব কুসংস্কার কখনো বিশ্বাস করে না, তারপরেও জোর দেয়নি। ইলমাও আদনানের বাইকে ওঠার আগ্রহ দেখায়নি, সে তার বাবার কারে করে বাড়ি এসেছে। আদনান নির্মাণকে নিয়ে বাইক চালিয়ে এসেছে, মনে মনে ইলমাকে কত শত বকেছে, বিয়ের পর যেন আদনানকে চিনেই না, অথচ বিয়েটা তার সাথেই হলো। জনসম্মুখে এত এড়িয়ে যায়, ঠিকই তো, তার সাথে একরকমে থাকবে, ঘুমাবে। আদনানের মুখের অবস্থা দেখে নির্মাণ শব্দ করে হাসে। পুরোটা পথ মজা নিয়েছে আদনানের সাথে। বাড়িতে আসতেই বন্ধুমালের সবাই আদনানের রুম দখল করে নেয়। ইলমা নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে, ভীষণ ক্লান্ত সে। বাকিরা লিভিং রুমে গল্প গুজবে মেতেছে। ইলমার রুমে ইজাজ বসে ফোনে গেমস খেলছে। ইলমা বালিশে মাথা লাগিয়ে দিতে ঘুমের ঝংকার চলে আসে। আধ ঘন্টার মতো সময় নিয়ে সাধারণভাবেই রুম সাজিয়েছে তারা। 12টা বেজে গেছে অলরেডি। নিশাত রাহা থেকে যাবে, নির্মাণ সেজান চলে যাবে। তৃপ্তি সবার জন্য চা বসিয়েছে। নির্মাণ দরজার সামনে দাঁড়িয়ে ফোন স্কল করছে। আদনান সোফায় বসে ফোনে মগ্ন। এখনো রুমে আসার তাড়া নেই তাদের। তৃপ্তি সবার জন্য চা নিয়ে আসে। চা পান করে ইনান শেখ রুমে চলে যান। ঈশিতা, তারেক মাহমুদও পেছন দিয়ে চলে যান। সবারই ঘুমানোর সময় হয়ে গেছে। নিশাত রাহা আদনানের সাথে কিছুক্ষণ ইয়ার্কি করে। তৃপ্তি এবং ফরিদা পারভিন যায় ইলমার খোঁজে। এসে দেখে সে গভীর ঘুমে তলানো। ইলমার অবস্থা দেখে তৃপ্তি এবং ফরিদা পারভিন শব্দ করে হাসে। ইলমাকে ঘুম থেকে ডেকে তুলতে ইলমা বিরক্ত হয়। রাগ দেখিয়ে তৃপ্তিকে বলে, তোর ভাইকে বল শুয়ে পড়তে, আমি আজকে আমার রুমেই ঘুমাচ্ছি। আরে ভাই চল, টাকা নিয়ে ঘুমাতে যাব। ফরিদা পারভিন ইলমাকে টেনে তোলেন। ইলমা ঝিমিয়ে উঠে দাঁড়ায়। 2 কদম এগোতে ফরিদা পারভিন ডেকে বলেন, সেরি, আজকে তো সাজলি না, এখন হাত মুখ ধুয়ে একটু সাজ। আমার নাতি কি এতই ফালা গেছে? বুড়ি, তুমি সেজে নাতির কাছে যাও, ঘুম বাদ দিয়ে, এত প্রেম নাই। আমার বয়স শেষ, যুবতী থাকতে তোদের দাদাকে কম নাচাইছি নাকি? যাহ বেডি, রেডি হইয়া আয়, এর আগে রুম থেকে বেরোবি না। ইলমা মুখ ভেঙচে কাটে। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে হালকা পাতলা সাজে। তার সাজসজ্জা তদারকির হতে হতে অনেকটা সময় পেরিয়ে যায়। তৃপ্তি এবং রাহা এসে ইলমাকে নিয়ে রুমে চলে যায়। খাটের উপর বসিয়ে দিয়ে দুজন রুমের দরজার সামনে আসে। বন্ধু মহলার 4 সদস্য সাথে আছে। তৃপ্তি তাদেরকে তাদের টাকা বুঝিয়ে দিয়ে আদনান রুমে এসে দরজা লাগিয়ে দেয়। ইলমা আদনানকে দেখে নজর সরিয়ে নেয়। বুকের ভেতর তোলপাড় হচ্ছে, কেমন নার্ভাস ফিল হচ্ছে। এই সেই বাজে ছেলেটা যে একসময় মেয়েদের ইফটিজিং করত, ক্লাবে নাচত। সেই বাজে ছেলেটা বিয়ে করেছে। আদনান সোফায় বসে দূর থেকে ইলমাকে এক নজরে দেখে। ইলমা নড়ে চড়ে বসে। আদনানের উপর রাগ হচ্ছে। এদিকে তার ঘুমের ঘরে চোখ দেখতে পাচ্ছে না, অন্যদিকে আদনান সংসেজে বসে আছে। আদনান ইলমার বিরক্তির টের পেতে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইলমার সামনে বসে। এক নজরে ইলমাকে দেখে। টেবিলের পাশে তাকে ফুলের তোড়া হাতে দিয়ে ইলমার দিকে এগিয়ে দেয়। আমতা আমতা করে বলে, শাদি মোবারক প্রেমিক নারী। ইলমা ফুলগুলো হাতে নিয়ে জবাব দেয়, দোয়া করি বিবাহিত জীবন সুখের হোক আপনার। বউকে অনেক বেশি ভালোবাসুন এবং ঝগড়া করা বন্ধ করুন। ইলমার কথায় আদনান হাসে, জবাব দেয়, ভালোবাসি তো, অনেক বেশি ভালোবাসি। সে জানি কেমন ভালোবাসেন। আমি সিরিয়াস হয়ে কথা বলছি। আমিও। ইলমার তেড়া জবাবে আদনান উঠে দাঁড়ায়। ইলমার ঘোমটা সরিয়ে দিয়ে বলে, আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। ইলমা তাকানো আদনানের চোখের দিকে। ইলমার এরকম তেড়ামি দেখে আদনান বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। নজর সরিয়ে বলে, আমার প্রতি রাগ কমেনি তোর? কিসের রাগ? তেরা কথা বলবি না। ইলমা জবাব দেয় না। পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়তে আদনান তড়িঘড়ি এসে হাত ধরে বলে, এখনো ঘুমিয়ে যাবি? কি করব, সরো, আমার ঘুম আসছে। আদনান মুখটা গম্ভীর করে নেয়। ইলমাকে ইশারায় বসতে বলে। আদনান পাঞ্জাবির পকেট থেকে বক্স বের করে ইলমার সামনে ধরে। ইলমা বক্সের দিকে নজর দিতে দেখে একটা চেন এবং ছোট্ট এক জোড়া কানের দুল আছে। সিম্পলের মধ্যে বেশ সুন্দর দুলগুলা। ইলমা সেদিকে তাকিয়ে বলে, তুমি পছন্দ করেছো? কেন খারাপ? খারাপ কখন বললাম? আয় তোকে পরিয়ে দেই। ইলমা অগ্রসর হয়।
মাথার দোপাট্টা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ইলমার তাড়াহুড়ো দেখে আদনান এগিয়ে আসে দোপাট্টার ক্লিপ যত্ন সহকারে খুলে দিতে। ইলমা সেটা সাইডে সরিয়ে রাখে, নিজের কানে থাকা ছোট্ট গোল্ডের টপ খুলে বক্সে রাখে। আদনানের দেওয়া দুলগুলো কানে পরে নেয়। আদনান ইলমাকে টেনে ড্রেসিং টেবিলের সামনে আয়নার সামনে দাঁড় করায়। ইলমা নিজেকে পুনরায় পরখ করে। সাধারণ একটা লাল শাড়ি, দুহাতে লাল চুড়ি, কানে ছোট্ট দুল, পাশে শুভ্র রঙের পাঞ্জাবি পরা একজন পুরুষ দাঁড়ানো। এক মুহূর্তের জন্য এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগলো ইলমার কাছে। নিজেকে নতুন রূপে আবিষ্কার করলো, কারোর অর্ধাঙ্গিনী রূপে। আদনান ইলমার খালি গলায় নিজের আনা চেনটা পরিয়ে দেয়। চেনের মাঝ বরাবর ছোট্ট ডিজাইন দিয়ে এ লেখা। আদনান নিজেও আয়নায় দেখে নিজের পাশে নতুন বউ রূপে নিজের পছন্দের মানুষ, হৃদয়ের অধীনস্থে থাকা ভালোবাসার মানুষ, যাকে নিজের করে পাওয়ার এক বুক আশা এবং আকাঙ্ক্ষা ছিল। আজকে সেই মানুষটা তার হয়েছে। কিছু মুহূর্ত যাওয়ার পর আদনানের কল আসতে দুজনের ভাবনার সুতো ছিঁড়ে যায়। আদনান বিরক্ত হয়ে ফোন হাতে নেয়। আননোন নাম্বার দেখে আপাতত কল রিসিভ করেনি। ইলমা ধীরে পায়ে হেঁটে খাটের সামনে আসে। ফুল দিয়ে সজ্জিত খাটে উঠে বসে, দেয়ালের পাশের বালিশে মাথা লাগিয়ে দেয়। আদনান লাইট অফ করে ইলমার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ইলমা ধরফড়িয়ে উঠে বসে। ইলমাকে উঠতে দেখে আদনান টেবিল ল্যাম্প চালায়। বুড়ো কুচকে বলে, কি সমস্যা? কম্বল দাও। এটার জন্য এমন করা লাগে? আমার মনে ছিল না, আমি যে শাড়ি পরেছি। তো তো আবার কি, আমি শাড়ি সামলাতে পারি না। ঘুম থেকে উঠে যদি দেখি শাড়ি আমার সাথে নেই, তাতে কি? আমার অধিকারের জিনিস আমার রুমে এসে অন্য কেউ দেখবে না? মুখ সামলে। আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, তুই চাইলে আজকে আমি তোর শাড়ি খোলার কাজে হেল্প করতে পারবো। ঠাস করে থাপ্পড় বসে যায় হাতে। আদনান হাসি থামিয়ে বলে, সাহস বেশি বেড়ে গেছে? বাসর ঘরে বসেও মারামারি করছিস, মানুষ শুনলে কি বলবে? আজকের বিয়ের দিনেও যে তুই আমার মাথায় অ্যালার্ম ঘড়ি ছুঁড়ে মেরেছিস, ভুলে গেছিস? এখনো মাথাটা ব্যথা হয়ে আছে। কম্বল এনে দাও। লাগবে না। এ তুই শাড়ি পরতে পারিস না? যেভাবে বলছো মনে হয় তুমি পরাতে পারো। ইলমার কথায় আদনান বাঁকা হেসে জবাব দেয়, শাড়ি পরিয়ে দিতে পারি না, তবে খুলতে পারি। তুই চাইলে আমি শাড়ি খোলার প্রতিভা প্রকাশ করতে পারবো। তুই থাক, আমি আমার রুমে চলে যাচ্ছি। সাহস থাকলে যা। সত্যি চলে যাব। গিয়ে তো দেখা। ইলমা উঠে দাঁড়াতে গেলে আদনান থমকে বলে, তার আমি ছেড়ে ভালো মানুষ হ। ইলমা থেমে যায়। আদনান উঠে কম্বল এনে ইলমার মুখ বরাবর ছুঁড়ে মারে। চোয়াল শক্ত করে বলে, নাটকবাজ। কথাটা শেষ করে লাইট অফ করে শুয়ে পড়ে। ইলমা কম্বল গায়ে জড়িয়ে পাশ ফিরে শোয়। আদনান কপাল স্লাইড করছে। ইলমার কোনো টু শব্দও নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। আদনানের মনে কষ্ট জমে পাহাড় হয়ে যাচ্ছে। বিয়ের দিন বউয়ের ইগনোর সহ্য করতে হলো, এখন তো আশেপাশেও ঘেসছে না। ইলমা ভীষণ লাজুক ভাবতেই আদনান বিরক্ত হয়। বাড়িতে ফজরের নামাজ পড়ে শুয়েছিল আদনান। 8টা বাজে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতে উঠেছে আদনান। পাশে ইলমা গভীর ঘুমে তলানো। আদনানের ইচ্ছে হয়নি জাগানোর, যেহেতু তার জব আছে, আজকে ছুটি নেওয়া হয়নি। সেজন্য তড়িঘড়ি রেডি হতে ব্যস্ত হয়ে পড়ে। বিয়েটা হুটহাট সিদ্ধান্ত নিয়ে হয়েছে, সেজন্য বাকি দিনগুলোর মতোই সব কাটবে। আদনান রেডি হয়ে সবার সাথে নাস্তা খেতে বসেছে। ফরিদা পারভিন নাতিকে দেখে বলেন, ইলমা উঠেনি? আদনান রুটি ছিঁড়তে ছিঁড়তে জবাব দেয়, ঘুমোচ্ছে, সেজন্য জাগাইনি। ইনান শেখ মুখটা গম্ভীর করে নাস্তা খাচ্ছেন। আদনান তড়িঘড়ি নাস্তা খেয়ে বেরিয়ে যায়। তৃপ্তি ভাইয়ের তাড়াহুড়ো দেখে মৃদু হাসছে। ঈশিতা ফায়জা রান্নার গোছগাছ করতে ব্যস্ত। তৃপ্তি সোফায় বসে দাদির সাথে আলোচনায় বসেছে। মূল আলোচনা আদনান ইলমার বিয়ের কোনো রিসেপশন হবে কিনা। ফরিদা পারভিন এই নিয়ে মত দিতে পারলেন না। আদনান কি বলবে কি করবে কেউই জানে না। সকাল 10টা বাজে। আদনান অফিসে বসে ইলমাকে কল দেয়। ইলমা কল রিসিভ করে ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো, কে? আদনান দাঁত কিরমির করে বলে, শালি, আমি তোর 3 কবুল বলা ভাতার বলছি। আদনানের কথা ইলমার রাগ হয়, সাথে সাথে জবাব দেয়, আমার কোনো ভাতার নেই, আমি বিবাহিত, আমার স্বামী আছে। আপনি রং নাম্বারে কল দিয়েছেন। শালি বেয়াদব। আদনানের কথাটা শেষ হতে ইলমা কল কেটে দেয়। ফোনের স্ক্রিনে তাকায়। 10টা বেজে গেছে। ইলমা লাফ দিয়ে উঠে দাঁড়ায়। সবার আগে একটা ঝুড়ি নিয়ে আসে। বসে বসে খাটের সাথে লাগানো ফুলগুলো খোলে। নেতিয়ে পড়া ফুল বিছানা থেকে সরিয়ে বিছানা সুন্দর করে গুছিয়ে নেয়। আদনানের রুম ক্লিন করে সে নিজের রুমে যায়। ইলমার রুমটা অনেকটাই অগোছালো, সেজন্য সেটাও গুছিয়ে পরিষ্কার করে ফ্রেশ হতে চায় ইলমা। কিচেন থেকে প্লেটে করে পরোটা ভাজি এবং চায়ের মগ নিয়ে নিজের সুন্দর ব্যালকনিতে এসে বসে। বাইরে খোলামেলা প্রকৃতি, সবুজ মাঠ চোখে আসছে। বাতাসে শীতল একটা ঘ্রাণ অনুভব হচ্ছে। ইলমা নাস্তা খেতে খেতে চারপাশ উপভোগ করে। উঠে তৃপ্তি এবং ফরিদা পারভিনের সাথে কিছুক্ষণ আড্ডা দেয় ইলমা। অনেকক্ষণ কথাবার্তা বলে ইলমা চলে আসে নিজের রুমে। শাওয়ার নিয়ে নামাজ আদায় করে নেয়। বাকিদের সাথে বসে লাঞ্চ করে নেয়। বিকেলে আদনান বাড়ি আসে।
নিজের রুমে ঢুকেই দেখে কোথাও ইলমার অস্তিত্ব নেই। আদনান সাথে সাথে রুম থেকে বেরোয়। তৃপ্তিকে দেখে গলার স্বর উঁচু করে বলে, কিরে তোর ভাবি কই? আদনানের কথায় তৃপ্তি কাশ উঠে যায়, খুক খুক করে কাশতে থাকে। তৃপ্তিকে কাশতে দেখে আদনান বিরক্ত হয়ে বলে, ঠান্ডা পানি নিয়ে আয় তো। তৃপ্তি মাথা নাড়ায়, ফ্রিজ থেকে পানির বোতল এনে আদনানের হাতে দেয়। আদনান পানি পান করতে করতে ইলমার রুমের দিকে এগোয়। ভেতরে আসতেই দেখে তার নববধূ বইয়ে ডুবে আছে। আদনান নিঃশব্দে এগিয়ে আসে ইলমার কাছে, কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝাঁচালো কণ্ঠে বলে, আমি যে এসেছি তোর খবর নেই? কোথায় পানির বোতল এগিয়ে দিবি, লাঞ্চ ঠিকঠাক করেছি কিনা জিজ্ঞেস করবি, তা না বইয়ে মুখ গুজে রেখেছিস। ইলমা বই বন্ধ করে আদনানের দিকে তাকায়, চোখ জোড়ায় সংকুচিত করে বলে, বাইরে থেকে আসলে মানুষ ফ্রেশ হয়, চেঞ্জ করে, জঙ্গলির মতো ঝগড়া করে না। এই শালি মেলিচা, তুই আবার কল কেটে দিয়েছিস কেন? আমাকে ভালো লাগে না? আমার কথা ভালো লাগে না? কাকে ভালো লাগে? এজন্যই তোকে বিয়ে করতে যাইনি। তো কাকে বিয়ে করতি? ওই ট্যাপলাকে, যে বিয়ের আগেই তোকে মারার জন্য তোর গলা চেপে ধরেছিল? না, জয় আবরণকে বিয়ে করতাম। ইলমার কথায় আদনান তেলে বেগুনে জ্বলে ওঠে, বাজখাই কণ্ঠে জবাব দেয়, তুই আমার চোখের সামনেও আসবি না। তোর চোখের সামনে যাব কেন? আদনান জবাব দেয় না, সোজা রুম থেকে বেরিয়ে আসে। ইলমা বই গুছিয়ে ব্যালকনির দরজা লাগিয়ে দেয়, নিজের কিছু প্রয়োজনীয় জিনিস গোছায় আদনানের রুমে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর সেগুলো হাতে নিয়ে আদনানের রুমে প্রবেশ করে ইলমা। আদনান সবে শাওয়ার নিয়ে এসেছিল, ইলমাকে দেখেও না দেখার ভান করে। ইলমা নিজের জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আদনান চেঞ্জ করে ফোন হাতে সোফায় বসে। ইলমা হাতের কাজ সেরে খাটের উপর গিয়ে বসে, আর চোখে আদনানকে দেখছে। আদনান তখন নির্মাণকে কল দিয়েছিল। রিসিভ হতে নির্মাণ জিজ্ঞেস করে, কি বন্ধু, বিবাহিত জীবন কেমন কাটছে? একদম বাজে। আদনানের কথা ইলমা তাকায়। আদনান সেসব তোয়াক্কা করে না। নির্মাণ মুখটা ভোতা করে বলে, ও মা, বাজে কাটবে কেন? প্রেমিক নারী বিয়ে করেছি না, দিনের 12 ঘন্টার 11 ঘন্টাই শালীর ভাব দেখা লাগে। আমি যে তার বিয়ে করাবর, সে সেসবে পাত্তাই দেয় না। ব্যাপারটা খুবই সিরিয়াস। হ্যাঁ, মেয়ে দেখ, আরেকটা বিয়ে করব। একটাকে সামলা আগে। এটা পড়ে থাকুক, বাকি 3টাকে বিয়ে করে ঘরে তুলি, দেখবি প্রথমটা এমনিতে সোজা হয়ে যাবে। তার মানে 4টা বিয়ে করবি? আগে থেকে তো ভেবে রেখেছি, বিয়ে করলে 4টাই করব। ঠিক আছে ভাই, হাসপাতালে বেড লাগলে বলিস, আমি আগেই বুক করে রাখবো। শুধু একটা ট্যাক্সি দিয়ে বলিস যে হাত পা গলায় ঝুলে গেছে। নির্মাণ কল কেটে দিতে আদনান ইলমার দিকে তাকায়। আদনান ইলমার রাগের চাহনি দেখে আমতা আমতা করে বলে, অনেকদিন আগেই 4টা বিয়ে করার পরিকল্পনা করেছিলাম। তো আমাকে শুনিয়ে বলার কি আছে? ওমা, তোকে না শুনিয়ে বললে কিভাবে হবে? তোর সংসারে নতুন সদস্য আসবো। ইলমা উঠে দাঁড়ায়, আদনানকে দেখেই বাইরে আসে। আদনান হতভম্ব হয়ে ইলমার যাওয়া দেখছে। পেছন পেছন যেতে দেখে ইলমা দাদির রুমে ঢুকেছে। ইলমা দাদির রুমে ঢুকেই চিৎকার করে বলে, তোমার নাতি নাকি 4টা বিয়ে করবে। ইলমার চিৎকারে ফরিদা পারভিন শোয়া থেকে উঠে দাঁড়ায়, হতভম্ব হয়ে বলে, কি? আদনান এটা বলেছে? ইলমার আগে গিজগিজ করতে করতে বলে, আমাকে শুনিয়ে সরিয়ে পরিকল্পনা করছে। কথাটা বলে চলে আসে সে। আদনান রুমে ঢুকতে ঢুকতে ইলমার যাওয়া দেখছিল। এমন সময় ফরিদা পারভিন এসে আদনানের কান টেনে ধরে বলেন, কি রে হারামি, আমার নাতিনের সংসারে সতীন আনার কথা ভাবলি কি করে? তুমি তো ওর বড় সতীন, আগে থেকেই বসে আছো। আমি আর কি, ইলমাকে উল্টাপাল্টা বলবে না, ইনানের কানে তুললে আবার কাহিনী শুরু করবে। বুঝলাম না, তোমার মতো ভালো মানুষের সন্তান ইনান শেখ এরকম হারামি কিভাবে হলো? আদনানের কথা শেষ হতে ইনান শেখ চল শক্ত করে ফরিদা পারভিনকে বলে, আম্মা তোমার সাথে কথা ছিল। আদনান ইনান শেখকে দেখে বিরক্ত হয়, আসার আর সময় পেল না, ভেবেই নিজে প্রস্থান করে। ইনান শেখ আদনানের পাশ কাটিয়ে চলে যাওয়া দেখে বিরক্ত হন। ফরিদা পারভিনের কাছে এসে বলেন, আম্মা, আদনান সত্যি ইলমাকে বিয়ে করে নিয়েছে। ছেলের কথায় ফরিদা পারভিন হেসে ওঠেন। ইনান শেখ সেই হাসির দিকে তাকিয়ে আরো চল শক্ত করে নেন। ফরিদা পারভিন বলেন, কেন তোমার বিশ্বাস হয় না? ওর মতো হারামির কাছে আমি মেয়ে বিয়ে দিয়েছি? আদনান রুমে এসে দরজা লক করে দেয়। ইলমা খাটের উপর মুখ ফুলিয়ে বসেছিল। আদনান এসে ইলমার পাশে শোয়। ইলমার দিকে এক নজর তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আচমকা নিজের ঠান্ডা হাত দিয়ে ইলমার হাতে স্পর্শ করতে ইলমার ভাবনার সুতো ছিঁড়ে যায়। আদনানের দিকে তাকাতে গা জ্বলে যায় ইলমার। আদনান ইলমাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। বুকের খুব কাছাকাছি ইলমাকে এনে নিঃশব্দে ইলমার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমার অ্যাসিডে পোড়া গালের অংশে ঠোঁট ছুঁয়ে আদর করে, চোখের পাতায় স্পর্শ দেয়, মৃদু হেসে বলে, আমার সুন্দরী বউ বরের ওপর এত রাগ করতে নেই। তোমার সাথে কথা নেই, সরো। এ মা, আদরে মন ভরেনি? আগে বলো, আর কখনো 4 বিয়ের কথা তুলবি না?
মুহূর্তে আদনানের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। ইলমা চোখ মুখ কুচকে তাকিয়ে আছে। আদনানের কণ্ঠস্বর খুব শীতল এবং কোমল শোনালো। ইলমা জবাব দেয়, বলো। আজকে রাতে তোর শাড়ি খুলতে দিবি তো? ইলমা জবাব দেয়। ঠাস করে গালে চড় বসিয়ে দেয় ইলমা। আদনান রেগে তাকিয়ে আছে। ইলমা চোখ গরম করে বলে, সর চোখের সামনে থেকে। শালি বিয়ে করেছে বউ সাজিয়ে রাখার জন্য? ইলমা আদনানকে রেখে উঠে চলে আসে। আদনান ইলমা যাওয়া দেখে চিৎকার করে বলে, আজকে তোর জায়গা আমার রুমে হবে না, বেলকনিতে থাকবি তুই। ইলমা টু শব্দ করে না, বেরিয়ে এসে সোফায় বসে। ইনান শেখও তখন আসেন সেখানে। ইলমাকে দেখে মুখটা গম্ভীর করে সোফায় বসেন। তখন তার ফোনে কল আসে। ইনান শেখ ফোনের স্ক্রিনে তাকাতে দেখে ফারিসের নাম্বার। ফারিসের নাম্বার দেখে মুখটা শক্ত করে নেন। সেদিন ফারিসের করা অপমান ওনার আত্মসম্মানে লেগেছে। তার মেয়ে তার চোখের মণি, অথচ ফারিস থেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছে। সেই অপমানের হৃদয় দগ্ধ হয়ে আছে। ভীষণ ঘৃণা ধরেছে ফারিসের প্রতি। তার এতদিনের সব ধারণা বদলে দিয়েছে ফারিস। ফারিসের জন্য আদনানের মতো হারামি ইফতিজারের সাথে ইলমার বিয়ে দেখতে হয়েছে তার। ইলমা আদনানের বিয়ে ইনান শেখ বেঁচে থাকতে অষ্টম আশ্চর্যের মতো ছিল। ইনান শেখ কল রিসিভ করে কাঠখুট্টা কণ্ঠে বলেন, হ্যালো। ফারিস আর্তনাদ করে বলে, মামু, আমি তখন বাজে বিহেভিয়ার করেছি, তার জন্য সরি। কিন্তু কেন এসব বলেছি সেটা জানার জন্য হসপিটাল আসতে হবে। ইনান শেখ কণ্ঠস্বর পরিবর্তন করেন, সিরিয়াস হয়ে বলেন, কি হয়েছে তোমার? সেদিন ছাদে গিয়েছিলাম, আদনান আমায় একা পেয়ে মেরেছে মামু। আমার হাতটাই ভেঙে গলায় ঝুলিয়ে দিয়েছে। 2 দিন ধরে হসপিটালে বসে আছি। ও আমায় থ্রেট দিয়ে বলেছে যেদিন ইলমাকে রিং পরাতে যাবে সেদিন কল দিয়ে যাতে ইলমাকে রিজেক্ট করে দেই, না হলে জানে মেরে দেবে। মামু, আমি ইলমাকে ভীষণ পছন্দ করি। তুমি আমাকে একটু ইঙ্গিত দাওনি ইলমার বিয়ে হয়ে গেছে? ওই হারামি এখন আমার মেয়ের জামাই। মামু, ওই আদনান তোমার মেয়ের জামাই? ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলেন। ফারিস কিছু বলে না, চুপচাপ কল কেটে দেয়। ইনান শেখ চল শক্ত করে তাকিয়ে আছেন। ইলমা বাবার দিকে তাকিয়ে আছে, সাহস করে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ চুপ থেকে ইনান শেখ বলেন, আদনানকে ডাকো। ইলমা মাথা নাড়ায়, বসেই ডাকে, আদনান ভাইয়া, বাবা ডাকছে। এরকম 2 বার ডাক দেওয়ার পর আদনান রুমের বাইরে এসেছে। ইলমাকে দেখে আদনান চল শক্ত করে নেয়, ধমকে বলে, 3 কবুল বলার পরেও আমাকে তোর ভাই মনে হচ্ছে? ইলমা চোখ রাঙিয়ে তাকায়। আদনান আসতে ইনান শেখ তারেক মাহমুদকে ডাকেন। সবাই যখন উপস্থিত হয়, ইনান শেখ আদনানের দিকে তাকিয়ে গলা ছেড়ে বলেন, তুমি ফারিসের হাত ভেঙে দিয়েছো, আমার মেয়েকে বিয়ে করার জন্য ওকে সরিয়ে দিয়েছো। ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়, জবাব দেয়, হাত কেন ভেঙেছি সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। ইলমা মুখ খুলতে গেলে ইনান শেখ হাত বাড়িয়ে থামিয়ে দেন। তার নজর সম্পূর্ণ আদনানের উপর। আদনান নিজেও ইনান শেখের চোখের দিকে তাকায়। ইনান শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তোমাকে আমি মেয়ের জামাই হিসেবে মানি না। ইনান শেখের কথায় আদনান বিরক্ত হয়ে জবাব দেয়, আপনি মানলে মানুন, না মানলে ঘুমিয়ে থাকুন। অপশন আমার, চয়েস আপনার। আদনানের কথায় ইনান শেখ ক্ষুব্ধ হন, চল শক্ত করে শাসিয়ে বলেন, আমার মেয়ের গায়ে একটু আঁচড় লাগলে তোমাকে জেলে দেবো আমি। আওয়াজ নিচে। আমাকে এরকম থ্রেট না দিয়ে ফারিসকে গিয়ে দিন। আমি এখনো আপনার মেয়ের গায়ে টাচও করিনি, কিন্তু ফারিস করেছে। ফারিস ভালো ছেলে। ইনান শেখের কথায় ইলমা বিরক্ত হয়। আদনান মৃদু হেসে বলে, ভীষণ ভালো ছেলে ফারিস। সেজন্যই তো বিয়ে করা বউ থাকা সত্ত্বেও আপনার মেয়েকে দ্বিতীয় বউ বানাতে চেয়েছে। বাজে কথা ছাড়ো বেয়াদব ছেলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়া। আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু আপনার মেয়ে আমার জন্য উন্মাদ। বাজে কথা বন্ধ করবি? ইলমার কথায় আদনান চোয়াল শক্ত করে চোখ রাঙায়। ইনান শেখ ইলমার দিকে তাকায়, জবাব দেন, ওর মতো বেয়াদবের সাথে আমার মেয়ে সারা জীবন কি করে পার করবে? আদনান বিরক্ত হয়, ইলমার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, এই শালি, তোর বাপকে বল মুখ বন্ধ রাখতে। তোমার মুখ বন্ধ রাখো। তুমি সব সময় বাবার সাথে তর্ক করো। ইলমার কথায় আদনান চল শক্ত করে নেয়, রাগী কণ্ঠে আওড়ায়, তোর বাপ যে ভালো সেই জন্য তর্ক করি। অত বড় বেয়াদব ছেলে। ইনান শেখের কথা শেষ হতে ঈশিতা আদনানকে উদ্দেশ্য করে বলে, তুমি কি পরিবর্তন হবে না? বড় হয়েছ, বিয়ে করেছ। শত হোক ইনান শেখ তোমার গুরুজন। বেয়াদবের মতো কথা বলা কার কাছে শিখেছ? আদনান বিরক্ত হয়, আর এক মুহূর্ত দাঁড়ায় না। যাওয়ার সময় ইলমার দিকে তাকায়, আঙুল উঁচু করে বলে, তুই আমার সামনেও আসবি না। তখন তারেক মাহমুদ বলেন, বিয়ে করেছে কেন? এগুলো কেমন বিহেভিয়ার আদনান? আদনান জবাব দেয় না, রুমে চলে যায়। ইলমা আদনানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। সবাই নিশ্চুপ। কিছুক্ষণ পর ফরিদা পারভিন আসে ইলমার কাছে, পাশে বসে।
ইলমার হাত নিচের হাতের মুঠোয় নেয়। ইলমা দাদির দিকে এক নজর তাকায়। ফরিদা পারভিন ইলমাকে বলেন, আদনান তো গাড়তেরা, যা বলে মুখের উপর। তুমি তো শান্ত নিবিড় মানুষ, ওকে বুঝাও। এমনিতে ইনান রেগে আছে, তার উপর আদনান যা তেরামি করে। এরকম পাগল নিয়ে আমার যত জ্বালা, তার ছেঁড়া মানুষ। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমার দিকে তাকিয়ে বলেন, বিয়ে হলো মাত্র একদিন, এখন নতুন বউ জামাইয়ের আশেপাশে থাকবি, তা না একা একা বসে আছিস। আমার নাতে কি বংশ বিস্তার করবে না? দাদির কথা ইলমা অপ্রস্তুত হয়ে যায়। অস্বস্তি এসে ঘিরে ধরেছে। লজ্জায় কান এবং নাকের ডগা লাল হয়ে গেছে, তবে বলার মতো প্রত্যুত্তর খুঁজে পায়নি। ফরিদা পারভিন ইলমার লজ্জা বুঝে মৃদু হেসে বলেন, এত লজ্জার কি আছে? আমার নাতি বিয়ে করেছে একদিন হলো, বউ থাকি দূরে দূরে, একটা নাতি ফুতি কোলে নে, দেখবি সব ঠান্ডা, সবাই তখন মাথায় করে রাখবে। এই বুড়ি, যাও তো যাও, বেশি কথা বলবা না। ফরিদা পারভিন ইলমাকে পরখ করে বলে, কিলো তোর শাড়ি কই? নতুন বউ শাড়ি পরতে হয়, কি 3 পিস পরে ঘুরিস? আমি শাড়ি পরতে জানি না। আমার কাছে আয়, আমি পরিয়ে দেব। সরো, সবাই দেখবে, লজ্জা লজ্জা। নতুন বউ শাড়ি পরতে হয়। কথাটা বলে ফরিদা পারভিন উঠে দাঁড়ায়। ঈশিতার রুমে যায়। গিয়েই ঈশিতাকে বলে, ইলমা, আদনানের বিয়ে তো হুট করেই হলো, কোনো কেনাকাটা করেনি। নতুন বউ শাড়ি পরে থাকবে, কিন্তু ছেলের তো শাড়ি নাই। তোমার শাড়ি দাও, পরাই দেই, তাহলে না বোঝা যাবে শেখ পরিবারের ছেলে বিয়ে করায় নতুন বউ ঘরে তুলেছে। শাশুড়ির কথা ঈশিতা একগাল হেসে বলে, কই, ইলমা তো আমার থেকে শাড়ি চাইনি। আমার সব শাড়ি তো আমার ছেলের বউ আর আমার মেয়ের জন্য। শরীরে কান পরা দিলাম, আমাকে বকে শাড়ি পরবে না, লজ্জা। ফরিদা পারভিন এই কথা ঈশিতা হাসি থামিয়ে রাখতে পারেনি। কাবার থেকে দুটো সুন্দর প্রিন্ট করা জর্জেট শাড়ি নামিয়ে দেন। এগুলো পরলে গরম লাগে না, কমফোর্ট পাবে ভালো। ফরিদা পারভিন শাড়ি দুটো নিয়ে ইলমার রুমে যান। ইলমা তখন খাটের উপর বসে ফোন স্ক্রল করছিল। ফরিদা পারভিন শাড়ি দুটো ইলমার সামনে রেখে বলেন, কোনটা সুন্দর? আমি এখন শাড়ি পরে সবার সাথে খেতে বসতে পারবো না। রাতের খাওয়া শেষ হলেই পরিয়ে দেব। ইলমা নাকচ করে দেয়। ফরিদা পারভিন নাছোড়বান্দা। ইলমা ভাবছে খাবার খেয়ে আদনানের রুমে ছুটবে, ফরিদা পারভিনের আশেপাশেও আসবে না। নিজের পরিকল্পনা মনের মধ্যে পুষে রাখে ইলমা। ফরিদা পারভিনের সব কথা মন দিয়ে শোনে। 10:30টায় সবাই খেতে বসেছে। আদনান এসেছে, তবে কারোর সাথে কথা বলেনি। নিজের খাওয়া শেষ করে রুমে চলে গেছে। ইলমা টুকটাক হাতের কাজ সেরে আদনানের রুমের দিকে এগোতে ফরিদা পারভিন এসে হাত টান দেয়। ইলমা হকচকিয়ে গেলে ফরিদা পারভিন চোখ রাঙিয়ে তাকায়। চুপচাপ ইলমাকে নিয়ে রুমে আসে। ইলমাকে বকাঝকা দিয়ে ব্লাউজ পরিয়ে আনে। ইলমা নিজেই শাড়ির আঁচল ওঠায়। ফরিদা পারভিন সুন্দর করে কুচি দিয়ে দেন। ইলমা চুলগুলো হাত খোপা করতে নিলে ফরিদা পারভিন ধমকে বলেন, এত সুন্দর চুল বরকে না দেখালে কাকে দেখাবি? খবরদার খোপা করবি না। এই বুড়ি, তুমি আমাকে ঠান্ডা মাথায় টর্চার করছো। তোমার নামে মামলা দিব বলে দিলাম। ইলমার কথায় ফরিদা পারভিন হাসেন। ইলমাকে এক নজর দেখে বলেন, মাশাআল্লাহ, আমার বোনরে ভীষণ সুন্দর লাগছে। আমার নাতি আজকে পাগল হবে। ইলমা মাথাটা নিচু করে নেয়। ফরিদা পারভিন যেতে ইলমার রুমের লাইট অফ করে বেরোয়। লিভিং রুম ফাঁকা, সবাই যে যার রুমে। ইলমা আল গোছিয়ে আদনানের রুমের দরজায় নক করে। দরজা খোলা থাকে। ইলমা নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। নীল রঙের জর্জের শাড়িতে প্রিন্ট করা ডিজাইন, সরল লম্বা ঘন চুলগুলো পিঠ সরিয়ে হাঁটু চুই চুই। আদনান খাটের এক কোণে বসে ফোন স্ক্রল করছিল। অবশ্যই ইলমার আসার অপেক্ষায় ছিল সে। আদনান ঘড়িতে সময় দেখে 12টা বাজতে বেশিক্ষণ দেরি নেই। ইলমা দরজা লক করে এগিয়ে আসে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হাত খোপা করতে ব্যস্ত হয়ে পড়ে। আদনান ইলমার কাণ্ড দেখে। এক নজর ইলমাকে পরখ করে সে। ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে। আদনান যেন ঘোরের মাঝে চলে যাচ্ছে। নিজের মাঝে আলাদা উত্তেজনা প্রতিস্থাপন হলো। আদনান নিজেকে দমিয়ে রাখে। ইলমা লাইট অফ করে ড্রিম লাইট জ্বালায়। আদনানকে ডিঙিয়ে খাটের উপর উঠতে গেলে আদনান আচমকা তার হাত টান দেয়। ইলমা কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নেয়। আদনানের স্পর্শতে আলাদা অস্বস্তি লাগে না, বরং ভালো লাগার অনুভূতি আবির্ভূত হয়। আদনান ইলমার কোমরে হাত রাখে, খুব কাছে টেনে নেয়। পরক্ষণে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাকে খুন করার পায়তারা করছিস? ইলমা শুকনো ঢোক গেলে, কণ্ঠস্বর জড়িয়ে আসার মতো অবস্থা। আদনান ইলমার শাড়ি ভেদ করে কোমরে স্পর্শ করে। ইলমাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়।
অন্য হাতে ইলমার খোপাতে হাত দেয়। খোপা ছেড়ে দিতে ঝরঝরে লম্বা চুল পিঠ ছড়িয়ে যায়। আদনান মৃদু আলোতে ইলমার নরম কোমল গোলাপি ঠোঁট জোড়ায় নিজের ওষ্ঠ মিশিয়ে নেয়। মুহূর্তের মাঝে আদনান ইলমার ঠোঁটের সবটুকু নম্রতা শুষে নেয়। ইলমা বুঝেছে আজকে তার রেহাই নেই। আদনানকে সরিয়ে দিতে গেলে আদনান শীতল কণ্ঠে বলে, তোর মতো বউ প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার। স্বামী শাড়ি খোলার আবদার করলে বউ লজ্জায় সম্মতি না দিলেও ডিরেক্ট শাড়ি পরে চলে আসবে। এই বাজে কথা ছাড়। তোর দাদি আমাকে জোর করে শাড়ি পরিয়ে পাঠিয়েছে। যদি বুঝতাম এরকম ডাকাত বসে আছে জীবনে আসতাম না। নাটক করবি না, নিজেই তো আমার আদর চাচ্ছিস, মুখে বলতে পারছিস না, সেই জন্য শাড়ি পরে বুঝাচ্ছিস। ছাড় আমাকে, আমি এক্ষুনি শাড়ি খুলে ফেলবো। আমি থাকতে তুই কষ্ট করে শাড়ি খুলতে যাবি কেন? অসভ্য। কথাটা বলতে আদনান পুনরায় ইলমার ঠোঁট জোড়া দখল করে নেয়। ইলমা ছাড়া পাওয়ার জন্য ছটফট করলে আদনান ছাড়ে না। কিছুক্ষণ হাত পা নাড়াতে আদনান ছেড়ে দিয়ে বলে, একটু অসভ্যতা আমি করলাম, মাফ চাই ভাই। এখনো তো কিছুই করলাম না। আদনানের কথা শেষ হতে ইলমা মুস্টামুস্টি শুরু করে দেয়। আদনান ধমকে বলে, শালি আদর নিতে এসেছি, আদর নিয়ে যা, আমাকেও শান্তি মতো আদর করতে দে। খামোকা হাত পা নাড়িয়ে ডিস্টার্ব করিস না। তোর বিচার খোদা করবে। চুপ, তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছুতে আমার বিচরণ থাকবে। কিন্তু শালি তোর ঠঙের জন্য এখন অবধি কিছুই করতে পারলাম না। ইলমা কিছু বলতে পারল না। আদনানের জেদের কাছে সে পরাজিত। আদনান নিজের ভালোবাসার মানুষটাকে হালালভাবে পেয়েছে। যে ছোঁয়া হালাল, চাওয়া পাওয়া হালাল, সেখানে না করার মানেই হয় না। ইলমার মাথা বালিশের উপর রেখে আদনান ইলমার কাঁধে হাত রেখে বলে, ক্যান আই টেক অফ দ্য শাড়ি? আদনানের কথা শেষ হতে ইলমা তার গলায় কামড় বসিয়ে দিয়ে বলে, নাটকবাজ। আদনান মৃদু আর্তনাদ করে ওঠে। এগিয়ে এসে ইলমার গ্রীবার নিচে নরম অংশে লাভবাইট দিতে ইলমা মৃদু আর্তনাদ করে ওঠে। আদনান ইলমার দিকে একবার তাকায়, পুনরায় লাভবাইট দেওয়া জায়গায় চুমু দেয়। আদনান ইলমার মুখশ্রীতে গভীরভাবে ঠোঁট শিয়ে দিয়ে বলে, জান, একদম ডিস্টার্ব করবি না। কথাটা বলে ইলমার শাড়িটা সরিয়ে নেয়। অবশেষে তার শাড়ি খোলার ইচ্ছে পূরণ হলো। আদনান ইলমার উন্মুক্ত উদরে স্পর্শ করতে ইলমা মৃদু কেঁপে ওঠে। আদনান উম্মাদের মতো ইলমার কায়ায় নিজের বিচরণ ঘটায়। ইলমা ইফরিজার শাহরিয়ার আদনান শেখে নিজের স্বামী রূপে আবিষ্কার করে। সুপ্রভাতে আদনান ইলমার পাশে বসে, মেয়েটা গভীর ঘুমে তলানো। আদনান এক দৃষ্টিতে ঘুমান্ত ইলমাকে দেখে। ঘড়ির দিকে নজর যেতে দেখে 7:30 বাজে। আদনান ইলমার দিকে ঝুঁকে বলে, তোর শাড়ি কোথায়? ইলমা চোখ মেলে আদনানের মাথার চুল নিজের হাতের মুঠোয় নিয়ে রাগ দেখিয়ে বলে, বেয়াদব, জিজ্ঞেস করতে লজ্জা করে না? না, আমার কোনো লজ্জা করে না। গতকাল রাতে লজ্জা ভাঙিয়ে দেওয়ার পরে তোর এত লজ্জা কোথা থেকে আসছে? অসভ্য। ইলমার কথায় আদনান উঠে দাঁড়ায়। বালিশের পাশ থেকে ইলমার ওড়নাটা হাতে নেয়। ইলমার দিকে এক নজর তাকিয়ে ওড়নাটা ইলমার মুখ বরাবর ছুঁড়ে বলে, যা, স্বামীর জন্য 1 কাপ চা বানিয়ে আন। ইলমা ওড়নাটা হাত নিয়ে উঠে বসে। আদনানের দিকে তাকিয়ে জবাব দেয়, পারবো না, তোরটা তুই বানিয়ে আন। এই চুপ, আমার সাথেই যত গলাবাজি। কই গতকাল তোর বাপের কাছে ফারিসের কাহিনী বললি না কেন? মায়া লাগে? সময় হলেই বলবো। তোর জ্বালায় বলতে পারি নাকি? আজকেই তোর বাপকে সব বলবি, না হলে আমার সামনেও আসবি না। ব্যবহার ঠিক কর। আর থাপ্পড় দিয়ে বয়রা বানিয়ে দেবো, বেয়াদব মেয়ে। নিজের স্বামীর জন্য টান মায়া কিছুই নেই, যা আছে সব পরপুরুষের জন্য। ইলমা জবাব দেয় না। আদনানকে পাশ কাটিয়ে চলে আসে। আদনান ইলমা যাওয়া দেখে বিরক্ত হয়। ত্রস্ত পায়ে হেঁটে ব্যালকনিতে আসে। রাগে কপালের রগ সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আজকের দিনটা দেখবে সে। যদি ইলমা কিছু না বলেছে তাহলে সেই সব বলবে। তবে এরপর ইলমার সাথে তার কথা নেই। ইলমা নেই, পরিবর্তন হয়েছে অনেক। আগের তেজি রূপটা ইলমার মাঝে নেই। যা আছে সব শুধু আদনানের সাথে ঝগড়ার তেজ। ইলমা মুখ ভার করে বসেছিল। ফরিদা পারভিন এসে ইলমার পাশে বসে। ইলমাকে উপর নিচ পরখ করে বলে, কিলো তোর শাড়ি কই? ইলমা বিরক্ত হয়। নিজের রাগ দমিয়ে রেখে বলে, কাবাডে তুলে রেখেছি। ইলমার কথা শেষ হতে ফরিদা পারভিন ইলমার ওড়না মৃদু সরিয়ে চুলোয় হাত দিয়ে বলেন, কোনো কাজই তো হইল না। তোমার শাড়ি পরে রুমে যেতে যেতে 10 বার উষ্টা খেয়েছি। ইলমা জবাব দেয় না। উঠে নিজের রুমে চলে আসে। সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। চারপাশে মৃদু বাতাস বইছে। ইলমা সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছাড়ে। জয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ইনান শেখ সেসব নিয়ে পড়ে আছেন। ইলমা ভাবছে ফারিসের কথা। ইনান শেখকে বলে দেবে, অনেক হয়েছে, আর অপেক্ষা করা ঠিক হবে না। তার বাবার সাথে আদনানের সম্পর্কটা ঠিক হওয়া জরুরি। ইলমা নিচের রুমে এসে ফ্যান ছেড়ে বসে। চুলগুলো ছাড়তে পিঠ ছড়িয়ে খাটের ঢের গড়াগড়ি খাচ্ছে। ইলমা মৃদু হাসে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর কারণে বড়সড় লজ্জা পায়নি।
ফরিদা পারভিন যেভাবে তার পিছু পড়ে আছে। আদনান রেডি হয়ে নাস্তা খেতে এসেছে। আদনান চেয়ার টেনে বসতে ইলমা চায়ের কাপ দিয়ে দেয়। আদনান ইলমার দিকে না তাকিয়ে চায়ের কাপ হাতে নেয়। এনান শেখ কলে কথা বলতে বলতে আসছিল। আদনান তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। ইলমা কেটলি থেকে চা কাপে ঢেলে সবাইকে পরিবেশন করছে, নিজেও বসে পড়ে নাস্তা খেতে। এনান শেখ নাস্তা খাওয়ার মাঝ দিয়ে ইলমাকে বলে, তুমি কি ভার্সিটি যাবে না? ইলমা আদনানের দিকে তাকিয়ে জবাব দেয়, হ্যাঁ যাবো তো। ইনান শেখ মৃদু হেসে বলেন, বিয়ে করলে অনেক দায়িত্ব বাড়ে। স্ত্রীর ভরণ পোষণ, লেখাপড়া খরচ, নিজে পড়ালেখার খরচ, হাত খরচ, সামান্য 25-30 হাজার টাকা চলতে পারবে তো? আদনান বুঝেছে, খোঁচা তাকিয়ে মেরেছে। ফরিদা পারভিন ইনান শেখকে বলেন, কয়টা বছর একটু কষ্ট করবে, সমস্যা কি? আদনান কোনো প্রত্যুত্তর করে না। তার ইনকাম খুবই সামান্য, নিজের জমানো অঢেল টাকাও নেই। কোনো রকম টেনে টুনে দুজন চলতে পারবে। আদনান বাপের টাকা উড়ানো ছেলে, এখন নিজের ঘাড়ে দায়িত্ব পড়েছে। বাপের টাকায় নিজে চললেও বউ চালাবে না। সে জানে ইলমার চাওয়া পাওয়া সীমিত, আহামরি কিছুর প্রয়োজন নেই। এই ব্যাপারটাই আদনানের ভীষণ ভালো লাগে। তারেক মাহমুদ আদনানের দিকে তাকিয়ে বলেন, কয়টা বছর বাস্তবতা বুঝতে শেখো, দায়িত্বর ভার অনুভব করো। সঙ্গী যদি স্বস্তি দেয় তাহলে তাকে নিয়ে 1000 মাইল কঠিন পথ পাড়ি দিতে আমার আপত্তি নেই। আদনানের কথায় ঈশিতা মৃদু হেসে ইলমার দিকে তাকান। সে কিছু বলছে না। এই টপিক থামাচাপা দেওয়ার জন্য তারেক মাহমুদ বলেন, জয়ের খবর কি ইনান? আর খবর, ওর বাবা এমপি, বুঝোই ক্ষমতার বড়াই। আমার দেওয়া একটা মামলা তার কিছুই করতে পারবে না। তবুও তো আমিও চেষ্টা করব, ওর একটা ব্যবস্থা করব। আদনান রুমে আসার পেছন দিয়ে ইলমা আসে। ইলমাকে দেখে আদনান আওড়ায়, ভার্সিটি যাবি না? যাবো আগামীকাল থেকে। ও, সকালে কি বলেছি মনে আছে? আছে, আমার মনে হয় তোমার কথা তোলা উচিত, তখন আমিও সব বলবো। আমি কেন বলবো? তোর বাপকে তুই বলবি। ফারিস আমার গলা চেপে ধরেনি, ইনান শেখের আদরের কন্যার গলা চেপে ধরেছে। আচ্ছা, তোমার কাছে আর কোনো প্রমাণ আছে? কয়টা লাগবে? সবগুলো। হোয়াটসঅ্যাপে ব্লগ খুলে দিস, পেয়ে যাবি। মনে ছিল না। ব্লগ কেন করেছিস? কথাটা বলে আদনান এক পা করে ইলমার দিকে এগোয়। ইলমা পেছাতে পেছাতে বলে, মনে পড়ছে না। আমাকে ভালো লাগেনি? এরকম কিছু না। আদনান জবাব দেয় না। ইলমার পিঠ দেওয়ালে ঠেকাতে আদনান ইলমার মাথার পাশে দেওয়ালে একটা হাত ঠেকিয়ে নিচু হয়ে দাঁড়িয়ে ইলমার মুখোমুখি হয়। বুড়ুকুচকে বলে, আমার আহামরি টাকা পয়সা নেই, যখন যেটা চাইবি সেটা হয়তো দিতে পারবো না। বেকার। আমার সাথে আগামীর পথ চলতে তোর আপত্তি আছে? যদি আপত্তি থাকতো তাহলে কখনোই বিয়েটা করতাম না। ইলমার কথায় আদনান মুচকি হাসে। ইলমার ডান হাত নিচ পর হাতের মুঠোয় নিয়ে চুমু দেয় আদনান। ইলমার কপালের উপরে থাকা অগোছালো চুলগুলো সযত্নে কানের পিঠে গুজে দেয়। আলগোছে ইলমার কোমরে হাত রেখে তাকে জড়িয়ে ধরে শূন্যে তোলে, নিজের মুখোমুখি রেখে বলে, আমাদের পথ চলা চিরস্থায়ী হোক। তোমার দেরি হয়ে যাচ্ছে। ইলমার কথায় আদনান মাথা নাড়ায়। ইলমাকে রেখে বিদায় নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে এগোচ্ছিল। ফরিদা পারভিন আদনানকে দেখে এগিয়ে আসেন, নাতিকে থামিয়ে দিয়ে বলেন, আদনান শোন। আদনান দাঁড়ায়, মাথা নাড়িয়ে বলে, বলতে থাকো। ফরিদা পারভিন কিছু টাকা আদনানের হাতে গুজে দিয়ে বলেন, এখন তো মাসের মাঝামাঝি, বেতন আসতে দেরি আছে, ইলমার জন্য শাড়ি কিনে এনো। দাদির কথায় আদনান টাকাগুলো ফেরত দিয়ে বলে, বেতন পেলেই আনবো। আমার বউয়ের প্রথম শাড়ি পরের টাকা দিয়ে কেন আনবো? আমার নাত বউরে আমার তরফ থেকে উপহার, নতুন বউর শাড়ি পরলে সুন্দর লাগে। কথাটা বলে ফরিদা পারভিন আদনানের হাতে টাকাগুলো গুজে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেন। আদনান মৃদু হেসে বেরিয়ে আসে। গ্যারেজ থেকে বাইক নিয়ে রওনা হয় নিজের কর্মস্থলে। ইলমা নিজের বেশ কিছু জামা কাপড় আদনানের কাবার্ডে এনে রাখছে, সাথে নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। আদনানের রুমের আনাচে কোনাচে চোখ বুলাচ্ছে ইলমা। সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখে সে। বিকেলে আদনান বাড়ি আসতে ইলমা পানির গ্লাস এগিয়ে দেয়। আদনানের হাতে বেশ কয়েক শপিং ব্যাগ। পানি পান করে আদনান ফ্রেশ হতে চলে যায়। ইলমা হোয়াটসঅ্যাপে আদনানের পাঠানো ছবি এবং ভিডিও দেখছে। কিছু ছবি কনসার্টের। সে মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে ফারিস, যাকে ইলমা রেস্টুরেন্টে দেখেছিল। সাথে আছে ইলমার গলা চেপে ধরার ভিডিও। ইলমা সুন্দর করে সবকটা ভিডিও এবং ছবি ইনান শেখকে ফরওয়ার্ড করে দেয়। আদনান আসতে ইলমা জিজ্ঞেস করে, চা কফি বানিয়ে আনবো? না, শাড়ি দেখ। শাড়ি কেন? তুই পরবি। আমি তো ভার্সিটিতেই থাকবো। ছুটির দিনে? আহ্লাদের শেষ নেই। আমার বউ নিয়ে আমি আহ্লাদ করি, না হয় যা খুশি তা করি। তোর কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, তোমার বউ তো আমি। ইলমার কথায় আদনান ইলমার পাশ দপ করে বসে, সামনে দৃষ্টি রেখে বলে, আজকে শাড়ি পরবি? না, কেন? এমনিতে। অসভ্য।
ওই একটু আধটু। আদনানের কথা ইলমা চোখ রাঙিয়ে তাকাতে আদনান ইলমার দুগাল আলতো করে চেপে ধরে বলে, আজকে আবারও প্লিজ। ইলমা আদনানের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়, পেছাতে পেছাতে বলে, আমি গেলাম। কই যাবি? আমার রুমে। রাতে তো আমার পাশেই ঘুমাবি। না। যেখানে খুশি যা, রাতে নিজের পাশে শাহরিয়ার আদনান শেখকেই পাবি। ইলমা জবাব দেয় না, বাইরে চলে আসে। আদনান ইলমার পালানো দেখে হো হো করে হেসে ওঠে, নিজেও বেরিয়ে আসে। ইলমার পেছন দিয়ে আদনান আসতেই তার চোখ নাছোড়বান্দা। ইনান শেখ রেগে বসে আছেন, মুখের অবস্থা পরিবর্তন। ইলমা পাশে দাঁড়ানো। ইনান শেখ কিছুক্ষণ চুপ করে থেকে ইলমাকে বলেন, তুমি সেদিন আমায় এসব না জানিয়ে এঙ্গেজমেন্টে রাজি হয়ে গেছো? ও সেদিন রাতে কল দিয়ে আমাকে থ্রেট দিয়েছিল, এনগেজমেন্টে রাজি না হলে তোমার ক্ষতি করবে। তুমি কি গাধা? আমার মেয়ের গলা চেপে ধরেছে। ওর এতে বড় আস্পর্ধা আসে কোত্থেকে? আদনান কাহিনী বুঝে বলে ওঠে, লেগেছে রে, লেগেছে, সম্পর্কে আগুন লেগেছে। ইনান শেখ আদনানের কথা কানে তোলে না, রাগে রীতিমতো শরীর কাঁপছে তার। আদনান ইলমার দিকে তাকিয়ে হাসে। ইনান শেখ উঠে দাঁড়ায়। ফরিদা পারভিন, তারেক মাহমুদ সহ বাকিদের সব পিকচার এবং ভিডিও দেখায়। ফারিসের পিকচার ভিডিও দেখে সবাই ভীষণ অবাক হয়েছে। ইনান শেখ সবাইকে সাফ জানিয়ে দেয়, ফারিস যাতে তার বাড়ির ধারে কাছেও না আসে। এত বড় বেইমানি, এর ফয়সালা হবে। আদনানদের বিরক্ত লাগায় উঠে চলে এসেছে। ইনান শেখ যা খুশি করুক, তার সেসব দেখার বিষয় না। নতুন বিয়ে করেছে, ফুল টাইম কাজে ব্যস্ত, যেহেতু পার্ট টাইম রোমান্স করবে, কিন্তু তার বউ তো তার ধারে কাছেও আসছে না। আদনান কিছুক্ষণ রুমে পায়চারি করে, পুনরায় রুমের বাইরে এসে ইলমাকে ডাকে। ইলমা তার বাবাকে দেখছে। ভয়ঙ্কর রাগা রেগেছে ইনান শেখ। নিজের রাগ দমাতে না পেরে ফারিসকে কল দেন তিনি। কল রিসিভ হতে ফারিস সালাম দেন। ইনান শেখ কঠোর গলায় বলেন, রাখো তোমার সালাম, বেঈমান। তোমার সাহস কত বড়? আমার মেয়ের গলা চেপে ধরেছো, অন্য মেয়ের সাথে রেস্টুরেন্টে গিয়ে রং ঢং করে আবার আমার মেয়েকে বিয়ে করতে এসেছো, কনসার্টে গিয়ে মেয়েদের জড়িয়ে ধরে নাচো, আবার আমার কাছে ভালো সাজো, বেয়াদব, লম্পট, অসভ্য। এই ইনান শেখ, আওয়াজ নিচে। চিৎকার করে বলে ফারিস। ইনান শেখও চিৎকার করে বলে, তোমার আওয়াজ নিচে। বেয়াদব ছেলে, আমার মেয়ের জীবন নিয়ে লুডু খেলতে চেয়েছো, অসভ্য। আমার সামনে পড়লে তোমার খবর আছে। কি করবেন শুনি? কি করব মানে? তুমি চেনো আমি কে? না। বেয়াদব ছেলে, নিজে এত বড় বেয়াদব, অসভ্য হয়ে পরের ঢোল পেটাতে। বেশ করেছি। আদনান কিন্তু দুধের ধোয়া তুলসী পাতা না। সে বিছুটি পাতা, তবে তোমার মতো মুখোশধারী না। ফারিস কল কেটে দেয়। তারেক মাহমুদ হাঁ হয়ে তাকিয়ে আছেন। কল লাউড স্পিকারে দেওয়া ছিল। ইনান শেখ রাগ দমানোর বৃথা চেষ্টা চালাচ্ছেন। ইলমা বলার মতো কিছু পেল না। আদনান কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু আর্তনাদ করে বলে, আমার বুকে ব্যথা করছে। সবাই তার দিকে তাকায়। ইলমা বুঝে আদনানের ভণ্ডামি। ফরিদা পারভিন উত্তেজিত হয়ে বলেন, কি হয়েছে তোমার? গলা শুকিয়ে বুকে ব্যথা করছে, এখন পানি লাগবে। মেরিচা, পানি নিয়ে আয় তো। কথাটা বলে আদনান প্রস্থান করে। তার কথায় কেউ পাত্তা দেয় না। ইলমা লজ্জা পেয়েছে ভীষণ। কি আর করার, ফ্রিজ থেকে পানির বোতল নামিয়ে রুমে আসে। দরজা লাগিয়ে দিয়ে আদনানের দিকে পানির বোতল ছুঁড়ে মারলে আদনান সেটা ধরে নেয়। না ধরলে নাক মুখ ফাটত। ইলমা রেগে তাকিয়ে আছে। আদনান ইলমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, মেরে ফেলবি নাকি? সবার সামনে ভুলভাল বলো কেন? ভুলভাল কি? তোর আক্কেল বিক্রি করে চিপস খেয়েছিস নাকি? নতুন জামাই রুমে রেখে কেউ বাইরে যায়? না, শুনেছি নতুন জামাই রুমে রেখে বাইরে যায় না, কোলে নিয়ে বাইরে যায়। আদনান পানির বোতল রেখে ইলমার হাত ধরে টেনে নিয়ে আসে, খাটির উপর ফেলে। নিজেও তার উপর আধশোয়া হয়ে বলে, আজকে তোকে শেখাবো স্বামীর আদর কিভাবে নিতে হয়। লাগবে না। না, লাগবে। ইলমা মোস্টামুষ্টি শুরু করলে আদনান তার ঠোঁট জোড়ার দখল করে নেয়। আদনানের এরকম অ্যাটাকে ইলমার শক্তি কুলোয় না, মুহূর্তের মাঝে নেতিয়ে যায়। আদনান ইলমার থেমে যাওয়া দেখে ঠোঁট ছেড়ে দেয়। ইলমার হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল বসায়, গ্রীবাদেশের নিচের দিকে ঝুঁকে উষ্ণ পরশ দেয়। আদনানের এক একটা ছোঁয়া ইলমাকে বরফের ন্যায় জমিয়ে দেয়। আদনানের এরকম পাগলামিতে ইলমা হার স্বীকার করে নেয়। চুপচাপ আদনানের দেওয়া আদর নিজের রঙে মাখে। ইলমা এবং আদনানের বিয়ে 1 সপ্তাহ কেটে গেছে। শুক্রবার দিন ব্যাংক বন্ধ। বাইরে কিছু কাজ থাকায় আদনান নাস্তা সেরেই চলে গেছে কাজ সারতে। ইলমার রুম গুছিয়ে ঈশিতাকে কাজে হেল্প করছিল। তবে ইনান শেখ মেয়েকে সারাক্ষণ ডাকাডাকি করেন, কিছু লাগবে কিনা, খাওয়া দাওয়া করেছে কিনা, সবকিছুর খোঁজ খবর রাখেন তিনি। ঈশিতা শুক্রবার দেখে দেশি হাঁস এবং মুরগি দুটোই রান্না করেছে। যার যেটা পছন্দ সেটা খাবে। কিচেনের কাজ শেষ হতে ইলমা শাওয়ার নিতে চলে যায়। 12টার দিকে আদনান এসেছে বাসায়। এসেই গলা ছেড়ে ইলমাকে ডাক দেয়। আদনানের এমন ডাকার রাখিতে ইলমা লজ্জা পায়, তবু আদনান ডাক ছাড়ে না। চুলের পানি মুছে নি ভালো করে, টপ টপ করে পানি পড়ছে। আদনানের ডাকে সায় দিতে ইলমা ওড়নাটা কোনো রকম গলায় ঝুলিয়ে লিভিং রুমে আসে।
ইলমার অবস্থা দেখে আদনান খানিক বিরক্ত হয়, রুক্ষ গলায় বলে, পানি নিয়ে রুমে আয়। ইলমা জবাব দেয়, সামনে জগ গ্লাস রাখা, ঢেলে খেতে পারো না? না। মেজাজ হারিয়ে জবাব দেয় আদনান। ইলমা গ্লাসে পানি ঢালতে ঢালতে আদনান রুমে। ইলমা মনে মনে হাজারটা বকা দেয় আদনানকে, বজ্জাত লোক, বউ পেয়ে এখন ইচ্ছে মতো নাচাচ্ছে। রুমে আসতেই দেখে আদনান খাটের উপর বসা। ইলমা পানির গ্লাস এগিয়ে দিতে সেটা পান করে ধপ করে খাটে শুয়ে পড়ে আদনান। পকেট থেকে বাইকের চাবি আর ফোন বের করে ইলমার দিকে এগিয়ে দেয়। ইলমা সেগুলো হাতে নিয়ে টেবিলের উপর রাখে। তোয়ালে হাতে চুলের পানি মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আদনান আধশোয়া হয়ে ইলমাকে দেখছে। টি শার্টের সাথে স্কার্ট পরেছে, গলায় ওড়না ঝুলানো। আদনান গড়িতে সময় দেখে শাড়ি কই? ইলমাকে উদ্দেশ্য করে বলে, শাড়ি পরতে পারি না। শাড়ি পরতে না পারলে শিখে নিবি। বিয়ে করেছি কেন? এসব স্কার্ট আর টি শার্টে বউকে দেখার জন্য? 19 বছর ধরেই আমাকে দেখছো। এই চুপ। তখন কি তুই আমার বউ ছিলি নাকি? এখন বউ হয়েছিস, শাড়ি পরবি। এসব টি শার্ট পরে আমার সামনে আসলে খবর আছে তোর। এই মসজিদে যাবে না আজকে জুম্মা? ভালো লাগছে না। ইলমা পেছন ফিরে তাকায়, জবাব দেয়। আদনানের কথা শেষ হতে না হতে ইলমা চোখ রাঙিয়ে তাকায়। ইলমার চোখ রাঙানো দেখে আদনান খানিক হেসে ওঠে। শোয়া থেকে হাত বাড়িয়ে দিয়ে বলে, উঠা আমাকে। ইলমা হাত ধরে সামনের দিকে টান দেয় আদনানকে, কিন্তু বেচারি এক চুলও নাড়াতে পারে না আদনানকে। উল্টো আদনান ইলমাকে নিজের দিকে টান দিতে ইলমা ধপাস করে আদনানের বুকের উপর পড়ে। ইলমা খানিক রেগে জবাব দেয়, এটা কিন্তু চিটিং। ভালো লাগছে। গোসলে যাও। কথাটা বলে ইলমা সরে যায়। আদনান উঠে দাঁড়ায়, কাবার থেকে পাঞ্জাবি নামিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ইলমা আদনানের ব্যালকনিতে যায়, নিজের ভেজা জামা কাপড় মেলে দিয়ে রুমে আসে। ইলমা আসার পেছন দিয়ে আদনান বেরোয় গোসল করে। ভেজা জামা কাপড় ইলমার হাতে ধরিয়ে দিয়ে বলে, রোদে দিয়ে দিস, আমার দেরি হয়ে যাচ্ছে। ইলমা জবাব দেয় না। আদনানের ভেজা টি শার্ট প্যান্ট নিজের জামা কাপড়ের পাশে মেলে দেয়। আদনান তৈরি হয়ে নেয়। রুম থেকে বেরোনোর আগে ইলমাকে ডাকে। ইলমা মুখোমুখি হতে আদনান নিজের কপালে ইশারা করে বলে, চুমু দিবি? এই নামাজে যাও, তাড়াতাড়ি আসবে, ক্ষুধা লাগছে। চুমু দিলেই যাব? পারবো না, তোমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে আদনানকে ঠেলে রুম থেকে বের করে ইলমা। আদনান যেতে যেতে বের করে বলে, আজকে তোর খবর আছে মেরিজা। আদনানকে বিদায় দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ইলমা। অজু করে জায়নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে কিচেনে আসে ফায়জা, ছুরি দিয়ে সালাদ কাটছে। ইশিতা এসে খাবার দাবার বেড়ে সেগুলো টেবিলে নেয়। টেবিল গুছানো শেষ হতে 4 জন সদস্য আসে। তারা হলো ইজাজ, আদনান, তারেক মাহমুদ এবং ইনান শেখ। তারা বসতে ফরিদা পারভিন এবং ফায়জাও বসে। বাকি আছে ইশিতা এবং ইলমা। আদনান ইশিতাকে উদ্দেশ্য করে বলে, আম্মু দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। কথাটা শেষ করে ইলমার দিকে তাকিয়ে বিরক্ত হয়। সেও খাম্বার মতো দাঁড়িয়ে আছে। আদনান তেজি স্বরে বলে, তুই কি নতুন বাড়িতে বউ হয়ে এসেছিস? খাবার খাবি না? আদনানের কথা ইলমা খানিক লজ্জা পায়, তবে সবার আড়ালে আদনানকে চোখ রাঙাতে ভোলে না সে। আদনান নিজের পাশের চেয়ারে ইলমাকে বসায়। সবাই চুপচাপ খাবার খাচ্ছে, কারণ এখনও শেখ পরিবারের সবার রাগে অভিমান ভাঙেনি। আদনান ইলমার বিয়ে এখনও মানতে পারেনি ইনান শেখ। আদনান নিজে খাওয়ার সাথে ইলমার খাওয়াও দেখছে। মাঝে মধ্যে আর চোখে তো এদিক সেদিক তাকানোর বাহানায়। খাওয়ার মাঝে নিজের পাতে থাকা মুরগির লেগ পিসটা ইলমার পাতে উঠিয়ে দেয় আদনান। ইলমা তাকাতে দেখে আদনান খাওয়ায় মনোনিবেশ করেছে। এদিকে নজর নেই। সাথে সাথে ইলমার কাশি উঠে যায়। আদনান তড়িঘড়ি পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আবার কি হলো? ইলমা পানি পান করে বলে, কিছু না। ইনান শেখ আদনানের দিকে তাকান। না, তার মেয়ের ঠিকঠাক দায়িত্ব পালন করছে ছেলেটা। হুট করে সব ঠিকঠাক হয়ে গেল কিভাবে? খাওয়া দাওয়া শেষ হতে আদনান সোফায় গিয়ে বসে। ইজাজ এসে আদনানের পাশে বসতে আদনান পিঠে চাপড় মেরে বলে, কি ও শালা বাবু? এই আদনান ভাইয়া, কিসের শালা বাবু? আমার লজ্জা করছে। ছেলে মানুষ হয়ে এত লজ্জা থাকলে ভবিষ্যতে বউকে ভালোবাসা দিবি কিভাবে? আদনানের ঠোঁট কাটা কথাবার্তা ইজাজ উঠে দাঁড়ায়। ইলমা এসে কুশন দিয়ে আদনানের মাথায় বাড়ি মারে। ইজাজকে বলে, এই অসভ্যের থেকে দূরে থাকবি, এটা জীবনেও ঠিক হবে না। ইজাজ মাথা নাড়িয়ে চলে যায়। ইলমা চোখ রাঙাচ্ছে মুহূর্তে মুহূর্তে। আদনান বিরক্ত হয়ে বলে, ভবিষ্যৎ প্রশিক্ষণ দিচ্ছি তোর ভাইকে, আর তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? উপকারের কোনো মূল্য নেই। এরকম অসভ্য মার্কা উপকার চাই না। বেশি অসভ্য করবি তো সবার সামনে তোকে কোলে তুলে নিয়ে যাব রুমে। কথাটা শেষ হতে ইলমা পুনরায় আদনানের মুখের উপর কুশন ছুঁড়ে মারে। এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে যায়। আদনান নিচে উঠে দাঁড়ায়। একটা ভাত ঘুম দেওয়া দরকার, সেজন্য রুমে এসেই দরজা লক করে দেয়। ইলমা নিচেও শুয়ে পড়েছে। দুপুরে খাবার খাওয়ার পর এমনিতে একটা ঘুমের ঝঙ্কার আসে। আদনান লাইট অফ করে বিছানায় আসে। ইলমার পাশের বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ সেভাবে থাকার পর ইলমার দিকে ফিরে শোয়। এক নজর ইলমাকে দেখে আদনান বলে, মেলিচা মাথা ব্যথা করছে, মাথার চুলগুলো টেনে দে।
ইলমা এগোয়, আদনানের মাথার চুলগুলো আলতো করে টেনে দেয়। আদনানের ভালো লাগছে ইলমার যত্ন। চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। ইলমার হাত ব্যথা হয়ে যাওয়ায় চুল টানা বন্ধ করে দেয়। আদনান চোখ মেলে তাকায়, ইলমাকে দেখে বলে, কি হলো? হাত ব্যথা করছে। এরকম টি শার্ট পরলে হাত ব্যথা করবে, স্বাভাবিক। এই চুপ করো, আমি শাড়ি পরতে জানি না। আদনান ইলমাকে নিজের দিকে টেনে নেয়, বুকের খুব কাছাকাছি নিয়ে আসে ইলমাকে। আদনানের হুটহাট করা পাগলামিতে ইলমা এখন আর অবাক হয় না। আদনান ইলমাকে আদেশ করে বলে, আবার কপালে ঠোঁট ছোঁয়া। খুঁজে নিচ্ছ কেন? কারণ তুই লাজুক। কথাটা বলে ইলমার কপালে উষ্ণ পরশ দেয় আদনান। নিজের বুকের সাথে ইলমার হাত চেপে ধরে বলে, তুই আমার এখানে রাখিস, একদম হৃদয়ের গভীরতম প্রদেশে। বাজে ছেলেদের এত ভালো হতে নেই আদনান শেখ। তোর কাছে আমি এখনো বাজে রয়ে গেলাম? আজীবন বাজেই থেকে যাবে। কেন রে? জানি না। একটা কারণ বল। এখনো আমাকে প্রেমিক নারী বলে খ্যাপাও বেয়াদ্দব। আরে ওটা আদুরে ডাক, তুই বুঝবি না। আদনানের কথা ইলমা জবাব দেয় না। আদনান ইলমার দিকে এক নজর তাকিয়ে বলে, শাড়ি বললে কি হাতে ক্ষয় হবে? ঘুমাও। না। ইলমা পাত্তা দেয় না, চুপচাপ পাশ ঘুরে যায়। আদনান ইলমাকে পাশ ঘুরতে দেখে বিরক্ত হয়, টেনে নিচের মুখোমুখি করে নেয়, চোখ রাঙিয়ে বলে, তুই কাকে এড়িয়ে যাচ্ছিস? ওই এড়িয়ে গেলাম। আদনান জবাব দেয় না, ইলমার উপর হালকা ঝুঁকে। ইলমা বুঝতে পারে না আদনানের হাব ভাব। ভুরু কুচকে তাকালে আদনান ইলমার টি শার্টের ভেতর মাথা ঢুকিয়ে মুখোমুখি হয়। আদনানের এরকম কাজে ইলমা হাঁ হয়ে যায়। কিছু বলতে গেলে আদনান ইলমার হাত জোড়া দখল করে নেয়, নিজ হাতে দাঁড়া, নিজের শরীরের ভর ইলমার উপর ছেড়ে দেয়। ইলমার কানের কাছে মুখ নিয়ে বলে, আর পরবি টি শার্ট? শর্ত, আমার দম বন্ধ হয়ে আসছে। 80 মণ ওজনের কুমির। নাটক করবি না। আচমকা ইলমা আদনানের গালে দাঁত বসিয়ে দিতে আদনান ছিটকে যায়। ইলমা বসে জোরে জোরে শ্বাস নেয়। আদনানের মাথার চুল টেনে ধরে বলে, আমাকে মেরে ফেলবি তুই? আমি কিন্তু বিচার দেব। আদনান ইলমার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে, কি বলে বিচার দিবি শুনি? তুমি আমাকে মেরে ফেলতে চাও? মেরে ফেলার জন্য কিরকম চেষ্টা করেছি? ইলমা চুপ। আদনান নিজের গালে হাত দিয়ে ঢলতে ঢলতে বলে, ইস, সুন্দর গালটা নষ্ট করে দিলি। এরা দেখলে এখন আর ক্রাশ খাবে না। বেয়াদ্দব। সর। ইলমা আদনানকে ধাক্কা দিয়ে খাট থেকে নামতে গেলে স্কার্টের সাথে পা বেঁধে সোজা ফ্লোরে ধুম করে পড়ে। আদনান বুঝতে পারলেই ইলমা যে স্বল্প সময়ের মধ্যে পড়ে গেছে। সে হতভম্ব হয়ে শুধু তাকিয়ে আছে। ইলমা পড়ে মা বললেও বাকিটা বলতে পারে না। বেচারি ব্যথা পেয়েছে ভালো। আদনান খাটের উপর থেকে হাত এগিয়ে দেয় ধরার জন্য। ইলমা সেই হাতে থাপ্পড় দিয়ে বলে, তোর অত্যাচারের থেকে এভাবে পড়ে যাও ভালো। আরে না, একটা মাত্র লিরিপোর্ট বউ, হাত দে তো, তোকে ফ্লোরে মানায় না, খাটে মানায়। ইলমা হাত ধরলে আদনান ইচ্ছে করে ছেড়ে দেয়। ইলমা পুনরায় ফ্লোরে পড়ে মাথায় ব্যথা পায়। আদনান উঠে দাঁড়ায়, পরন্ত ইলমার সামনে বসে বলে, এখন ব্যথা উপভোগ কর, আর ভাব কোনটা বেশি ভালো লেগেছে, আমার ভালোবাসার ব্যথা নাকি ফ্লোরে পড়ে মাথা ফাটানোর ব্যথা। তোর বিচার খোদা করবে, আর আসিস চুমু খেতে। 100 বার আসবো, তোর সমস্যা? তুই আমাকে চুমু খেতে আসলে দেয়ালে মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে দিব। নড়াচড়া করার সুযোগ পেলে তো গজব। ইলমার কথায় আদনান হো হো করে হেসে ওঠে। এগিয়ে এসে ইলমার মাথার নিচে হাত দিয়ে বসায়, তবে হাত ছাড়ে না। অন্য হাতে আলগোছে ইলমার হাত দুটো নিজের বাঁধনে বেঁধে নেয়। ইলমা বুঝেছে আদনান কি করবে। তার বুঝার মাঝেই আদনান ইলমার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট শুয়ে দেয়। ইলমা নড়াচড়া করলে আদনান ছেড়ে দিয়ে বলে, আমার আদর ভালো লাগেনি? তোর থেকে মাফ চাই। তোকে আজীবন ভালোবাসা দিতে চাই। লাগবে না। বেশ কয়েকদিন কাটার পর ফারিসের বিয়ের দাওয়াত এসেছে শেখ বাড়িতে। ইনান শেখ তো যাবেন না, তারেক মাহমুদ হয়তো যাবেন। যেহেতু বিয়ে শাদিতে ইনান শেখ যাবেন না, সেজন্য ভাবলেন ফাইজা এবং ইজাজকে নিয়ে চট্টগ্রাম থেকে ঘুরে আসবেন। সেজন্য সকাল থেকেই সবকিছু গুছিয়ে রাখছেন। আজকে দুপুরের দিকে বাকিরা ফারিসদের বাসায় যাবে। শুধু যাবে না ইলমা, আদনান এবং ইনান শেখরা। আদনান এবং ইলমা নাস্তা সেরে একজন ভার্সিটি, অন্যজন নিজের কর্মস্থলে চলে গেছে। বাকিরা ধীরে সুস্থে রওনা হবে। তারেক মাহমুদের যাওয়ার ইচ্ছে ছিল না, শুধুমাত্র ফরিদা পারভিনের জন্য যেতে হচ্ছে। ইনান শেখ তো যাবেন না। ফাতিয়ার বাবা নেই, 2 ভাই আছে। দুজন যদি না যায় তাহলে কেমন দেখায়, সেজন্য তারেক মাহমুদ যাচ্ছেন। ইলমা ভার্সিটি থেকে ফিরতে ফিরতে 3টা বেজে গেছে। আদনানের ছুটি 4টায়, আসতে আরও 1 ঘন্টা দেরি। ইলমা এসে ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে যায়। পুরো বাড়িটা খালি, সে একাই আছে। ফ্রেশ হয়ে চা বসায় ইলমা। নিজের রুমে গিয়ে ফুলের টবে পানি দেয়। তার চা নিয়ে বসতে বসতে আদনান চলে আসে। ইলমা স্বামী সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে। ইলমা আদনানের পানির গ্লাস এগিয়ে দিতে আদনান ইলমার দিকে বাইকের চাবি আর ফোনটা ছুঁড়ে মারে। আদেশ করে বলে, ফোনটা চার্জে বসাতো। এইভাবে ছুঁড়ে মারছো কেন?
সুন্দরভাবে দেয়া যায় না? তুই যখন পানির বোতল ছুঁড়ে মারিস তখন। ইলমা জবাব দেয় না। ফোন চার্জে বসিয়ে খাটের উপর শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত লাগছে তার। আদনান এসে দেখে ক্লান্ত ইলমা শুয়ে আছে, সেজন্য আর জ্বালায় না। নিজেও টায়ার্ড থাকায় ইলমাকে ঠেলে পাশে শুয়ে পড়ে। মাগরিবের আজান পড়তেই আদনান উঠে যায়। পাশে মসজিদ আছে, সেখানে চলে যায়। ইলমা বাড়িতেই নামাজ পড়ে। সন্ধ্যায় আদনান ইলমাকে নিয়ে বাইরে বেরোয়। দুজন বাইকে করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। আদনান ইলমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার জন্য। দুজন বসে টুকটাক গল্প করতে করতে কফি শেষ করে। আদনান বিল পে করে ইলমাকে নিয়ে বেরোয়। আদনান সামনে, ইলমা পেছনে, দুজন দুজনের হাত ধরা। তবে আদনান ফোনের দিকে তাকিয়ে কিছু একটা করছিল। সামনের দিকে নজর নেয়। তবে ইলমার নজর সামনে যেতে সে হকচকিয়ে যায়। আদনানের টানের সাথে ইলমা গিয়ে বাড়ি খায়। মধ্যবয়স্ক মহিলার সাথে মহিলার হাতে থাকা দুটো শপিং এবং পার্স নিচে পড়ে যায়। ইলমা আদনানের হাত ছেড়ে ব্যাগগুলো উঠিয়ে দিতে বসে পড়ে। আদনান দাঁড়িয়ে তাকিয়ে আছে ইলমার দিকে। ইলমা ব্যাগগুলো উঠিয়ে দেয়। কিছু বলার আগে মহিলা ইলমার দিকে তাকিয়ে বলে,